প্রিয় নাগরিক দর্শক, আমি টিটো রহমান কানাডার মন্ট্রিয়েল শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। উত্তর আমেরিকা কিংবা ইউরোপে আমরা দীর্ঘদিন অদৃশ্য ঘাতক করোনার আতঙ্কে ঘরবন্দি ছিলাম। এখন একটু একটু করে আমরা স্বাভাবিক জীবনে ফিরছি। ব্যবসা বাণিজ্য একটু একটু করে খুলছে। অন্যদিকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে করোনা মোকাবেলায় দেখছি এক ধরনের সমন্বয়হীনতা কিংবা অব্যবস্থাপনা। পরিকল্পনাহীনভাবে করোনাকে মোকাবেলার চেষ্টার ফলে হালে করোনা আর প্রকোপ বেড়ে গেছে সারা দেশব্যাপী। এসব বিষয়ে আলোচনার জন্য, বিস্তারিত আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মিস্টার এম এ মান্নানকে। আরো আমন্ত্রণ জানিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম। উনি ইংল্যান্ড থেকে আমাদের সাথে অংশগ্রহণ করছেন। আরো আরেকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। এখনো উনি চেষ্টা করছেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। উনি হচ্ছেন আজিজুর রহমান প্রিন্স, কানাডা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান প্রিন্স। উনি যে কোনো সময় অংশগ্রহণ করলে আমরা তাকে সংযুক্ত করে নেব। আপনাদের দুজনকে নাগরিক টিভির বিশেষ টক শো কোভিড-19 পাওয়ার টকে স্বাগত জানাচ্ছি। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে ফেসবুকের ভিন্ন মত পাঠ করে শোনাতে চাই। ফেসবুক থেকে নেওয়া। চাল চুরি করা চেয়ারম্যান মেম্বাররা জাপা জাসদ ও বিএনপির সমর্থক, তথ্যমন্ত্রী। সূত্র দেশ রূপান্তর। 18 লাখ টাকার ফ্রিজ কেনা হয়েছে 2 কোটি টাকায়। সূত্র যুগান্তর। জুনায়েদ সাকি লিখেছেন, মানুষের চিকিৎসা দাও, নইলে গদি ছেড়ে দাও। হাসপাতালে ভর্তি মিলছে না অসহায় সাধারণ রোগীরা। প্রথম আলোর এই রিপোর্টের উপরে উনি মন্তব্য করেছেন। উনি একজন বামপন্থী সংগঠক নেতা। আমাদের ভুল সিদ্ধান্ত, করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। আপনাদের আওয়ামী লীগের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক উনি মন্তব্য করেছেন। 4 হাসপাতাল ঘুরেও চিকিৎসা মেলেনি, পথেই মৃত্যু। স্কুল শিক্ষকের, দুর্ভাগ্যজনকভাবে তার ডায়াবেটিস ছিল। সূত্র সিটিজি প্রতিদিন। এমপিদের হাতে হাত খরচে সরকার অনেকটা উদার, অথচ টাকার কত অভাব চারপাশে। আচ্ছা, সংকটে আপনারা অগ্রাধিকার কোনটায়? বিলাসিতায় নাকি প্রয়োজনে? সাংবাদিক জুবায়ের ফয়সাল। আমি প্রথমেই প্রশ্ন করতে চাই মাননীয় মন্ত্রীকে, এবং এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। মাননীয় মন্ত্রী, গোটা বিশ্ব যখন করোনা মহামারী মোকাবেলায় বিপর্যস্ত, তখন 280 জন মন্ত্রীকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 20 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কতটা যৌক্তিক হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন। এইটা কিন্তু প্রথম নয়, এইটা তৃতীয় ধাপে হচ্ছে। আমি আপনাকে এইটা সংবাদটা দিচ্ছি দায়িত্ব নিয়ে। প্রথম যখন এইবার আমাদের সরকার ক্ষমতায় আসে 2009 সালে, আমি তখন সংসদে ছিলাম, 9ম সংসদ সম্ভব। সেখানেও আমরা এইরকম মাননীয় সাংসদদের জন্য বরাদ্দ দিয়েছিলাম উন্নয়নের জন্য। আবার 14 সালে যখন 10ম সংসদ হয়, আবার আমরা ক্ষমতায় আসার পরে একইভাবে আমরা আমাদের সংসদ সদস্যদের জন্য, যারাই ছিলেন, আওয়ামী লীগ বলে কোনো কথা নয়, যারাই সংসদ সদস্য ছিলেন সকলের জন্য আমরা একইভাবে তার এলাকায় কাজের জন্য বরাদ্দ দিয়েছিলাম। এইবার তৃতীয়বারের মতো এই সংসদে পুনরায় একই ধরনের বরাদ্দ আমরা দিয়েছি।
আমরা পরিষ্কার হওয়া ভালো, এইটা এমপি সাহেবদের হাতে, তাদের অ্যাকাউন্টে, তাদের নামে কোনো অর্থ বরাদ্দ হয়নি। সম্পূর্ণভাবে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে 20 কোটি টাকা করে। এই অর্থটা সরকারের হাতেই থাকবে এবং যাবে স্থানীয় সরকারের হাতে বরাদ্দটা। স্থানীয় সরকারের যে ব্যবস্থাপনা সারা দেশে আছে অত্যন্ত পরিচিত, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এটার নাম হলো LGED, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তারা এই কাজটা করবেন, তারা করে আসেন অন্যান্য হাজার কাজের মধ্যে এইটা হবে অন্যতম কাজ। আমি নিজে একজন সাংসদ, আমার একটা এলাকা আছে, সকল এলাকার জন্য যারা বর্তমানে সাংসদ আমাদের এখানে আছেন, শুধুমাত্র শহুরে যারা সম্পূর্ণভাবে শহর ভিত্তিক যারা সাংসদ আছেন, যাদের নির্বাচনী এলাকা কোনো শহরের ভিতরে, তারা এটা পাচ্ছেন না। যেটি বড় সিটি কর্পোরেশন যেগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, এই ধরনের। এছাড়া আর যারা গ্রামীণ সংসদ আছেন, হয়তো তার সংসদীয় এলাকার ছোট একটা পৌরসভা থাকতে পারে, ওটাকে আমরা ধরিনি, বাকি ওইটাকে একটা সংসদীয় সিট ধরে আমরা সমান পরিমাণে অর্থ সরকার এই প্রকল্পে মঞ্জুর করেছে। তাদের ব্যয়ের জন্য নয়, পরিষ্কার হওয়া ভালো, এমপি সাহেবদের হাতেও টাকা যাবে না, তারা জানবেনও না। তারা শুধু তাদের এলাকার জন্য কোন কোন কাজ চান জনগণের কল্যাণের জন্য, সড়ক, সেতু, কালভার্ট ইত্যাদি, স্কুল রিপেয়ার ইত্যাদি, মাদ্রাসা রিপেয়ার ইত্যাদি জরুরি কাজ জনগণের কল্যাণের জন্য তারা সুপারিশ করবেন। স্থানীয় সরকারের ইঞ্জিনিয়াররা সেগুলা সরকারি বিধিবিধানের আলোকে, এই বিধিবিধান নতুন নয়, প্রতিষ্ঠিত বিধিবিধানের আলোকে এইগুলা যাচাই বাছাই করবেন। এইগুলার ইঞ্জিনিয়ারিং দিকটা তারা খতিয়ে দেখবেন। এমন একটা প্রস্তাব দিলাম আমি এমপি হিসাবে, যেটা কোনো মতেই সম্ভব নয়, সেটাকে তারা গ্রহণ করবেন না। অথবা আমি একটা প্রস্তাব দিয়ে দিলাম যেটা যৌক্তিক নয়, আমার বাড়ির পাশে বিরাট একটা টাওয়ার বানিয়ে দাও, এই ধরনের কাজ ছাড়া বাকি সকল কাজ, একমাত্র শর্ত হচ্ছে, একমাত্র বিবেচ্য বিষয় হচ্ছে ওই গ্রামের মানুষের কল্যাণে এই কাজটা লাগবে কিনা, এইটুকু বাস। ধন্যবাদ। এ ব্যাপারে আপনার কোনো সম্পর্ক কোনো কিছু জানার আছে কিনা মিস্টার সাইম? উনি যে ব্যাখ্যাটি দিলেন এখানে, এই ব্যাপারে আপনার কি আপনার একই জিনিস আমি আপনার কাছেও জানতে চাচ্ছি যে একজন বিরোধী দলীয় বিএনপির চেয়ারপারসনের, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অ্যাডভাইজার হিসেবে আপনি কি মনে করেন এ সময়ে এই বরাদ্দটা আসলেই কি যৌক্তিক ছিল কিনা, কিংবা এই বিষয়টা আমরা এই জন্য এভাবে যদি বলি যে আমরা প্রায়োরিটিটা ঠিক করা ঠিক হয়েছে কিনা। যেমন ধরেন আমরা বলছি এই মুহূর্তে, এর আগে আমি বলেছি ফেসবুক ভিন্ন মতে যে মানুষের চিকিৎসাটা এখন প্রায়োরিটি কিনা, আপনি কি বলেন? প্রথমে আপনাকে ধন্যবাদ, নাগরিক টিভির সকল দর্শককে এবং আমার সহ অতিথিকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। যে কথাটি অতিথি বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি হচ্ছেন নিয়োজিত মন্ত্রী, তিনি 280 জন এমপিকে 20 কোটি টাকা করে দিয়েছেন। 5,500 কোটি টাকার মতো এই যে চলে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, যেখানে আজকে একটা বাজেট প্রণয়ন করা হলো, যে বাজেট 5,68,000 কোটি টাকা বাজেট, এবং এই বাজেটের জন্য 84,000 কোটি টাকা আসবে হচ্ছে ব্যাংক থেকে ঋণের মাধ্যমে, এবং যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি বলছেন যে তিনি জানেন না কোত্থেকে টাকাটা আসবে, আগে খরচ করবেন তারপর তারা টাকাটা সংগ্রহ করবেন। সেই অবস্থাটা, এটা যে সময় উপযোগী নয় এটা আমার মন্তব্য করা লাগবে না। আপনি যদি বাংলাদেশের প্রতিটি গণমাধ্যমের কর্মীদেরকে জিজ্ঞেস করেন তারাও বলবে, সাধারণ মানুষ যারা সচেতন তারাও বলবেন। এই মুহূর্তে যেখানে আমরা মার্চ মাস থেকে বাংলাদেশে সেটাকে ছুটি বলা হয়েছে, বাট গোটা পৃথিবীতে এটা লকডাউন, যা কিছুই হোক সবকিছু বন্ধ, আমদানি রপ্তানি অর্থনীতি বাণিজ্য সবকিছু কিন্তু মুখ থুবড়ে পড়েছে। সেখানটিতে এভাবে 20 কোটি টাকা করে
এটা এমপিদেরকে দেয়া, এটা কিন্তু আসলে যুক্তিসঙ্গত হয় না। এটা একেবারে স্বাভাবিক সাদা কালো চুক্তি দেখা যায়। এখন তিনি যেটা বলছেন সেটি হচ্ছে যে এটা তাদের হাতে যাবে না, এবং এটা তিনি মিডিয়াতেও বলেছেন যে গ্রামের রাস্তাঘাট এবং কালভার্ট তৈরি করবার জন্য এটি দেয়া হয়েছে। আপনি আমাকে বলুন যে ঠিক এই মুহূর্তটি যখন প্যান্ডেমিক চলছে, যখন মানুষের জীবন নিয়ে টানাটানি, যখন মানুষকে বাঁচানোটাই হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি, সেই মুহূর্তে কালভার্ট নির্মাণের জন্য 20 কোটি টাকা করে 280 জন এমপিকে দেয়া, এটা আদৌ কোনো যুক্তিসঙ্গত ব্যাপার হয় কিনা, এটা কোনো বিবেচনা প্রসূত কাজ হয় কিনা, সেই উত্তরটি কিন্তু আমার মনে হয় না ইতিবাচক আসবে। আমি তো মনে করি যে এই টাকাগুলো যদি মানুষের জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য, হাসপাতালের জন্য, চিকিৎসার জন্য, ওষুধের জন্য ব্যয় করা হতো, তাহলে বরঞ্চ মানুষ তাদেরকে সাধুবাদ জানাতো। আপনি দেখেন বাংলাদেশের অনেকগুলো ডিস্ট্রিক্টে কিন্তু এখন করোনা পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে কিটের অভাবে। আপনি প্রতিটি মিডিয়াতে দেখবেন যে কিট পাওয়া যাচ্ছে না, কিট নেই, সরঞ্জামাদি নেই, সেজন্য পরীক্ষাও করা যাচ্ছে না, যার জন্য সঠিক তথ্য মিলছে না। আজকে সেই পরিস্থিতিতে 80 কোটি টাকা, আপনার 280 জন এমপিকে 20 কোটি করে টাকা দেয়া, আমি মনে করি যে এটা হঠকারী একটা সিদ্ধান্ত। এবং এটার পেছনে তিনি মিডিয়াতে এই কথা বলেছেন যে রেভিনিউর যেখানে টানাটানি চলছে, তিনি বলছেন তিনি সেটা দেখতে পাচ্ছেন না। বিনয়ের সাথে আমার বিরোধ আছে। যেখানটিতে বর্তমান যে চলতি অর্থ বছর, সে অর্থ বছরে তাদের যে টার্গেটটা ছিল রেভিনিউর, সেই টার্গেটটা তারা ফুলফিল করতে পারেননি, যেটা এখন এসে তারা সেটাকে 3 লক্ষ কোটি টাকার ক্ষেত্রে এটাকে সংশোধিত করেছেন। তো আজকে সেক্ষেত্রে যদি বলেন যে না রেভিনিউতে তারা সন্তুষ্ট, আমি তো সে জায়গাতে একমত হওয়ার কোনো সুযোগ দেখি না। আশা করি তার পরবর্তী বক্তব্যে তিনি সেটা স্পষ্ট করবেন। মাননীয় মন্ত্রী, আপনার কিছু বলার এর ব্যাপারে কোনো সাপ্লিমেন্ট আছে কিনা? না, আমি তো পরিষ্কার প্রথমেই বলেছি, সরকার একটি সামগ্রিক বিষয়, ঝড়, দুর্যোগ, বন্যা, ওয়ার, নানা ধরনের দুর্যোগ সবসময় যে কোনো সরকারকে মোকাবেলা করতে হয়। এই সকল কাজ করতে গিয়েই সরকারকে সকল কাজ বন্ধ করে শুধু ওইটাই করবে, এই ধরনের কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। এমনকি দুইটা মহাযুদ্ধ যদি আমরা বিবেচনা করি, যারা লড়েছিল, যুক্তরাজ্য যেখানে জনাব ব্যারিস্টার সাহেব বসবাস করে লন্ডনে, ওই সময় চার্চিল দ্বিতীয় মহাযুদ্ধে ছিলেন, তারা উনি যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ওই সময় ওই দেশে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল অথবা আংশিক বন্ধ হয়ে গিয়েছিল। পুরো অর্থ কি ব্রিটিশ সরকার ওই সময় ধার করে, দেনা করে, বন্ড বিক্রি করে যে হাজার হাজার কোটি টাকা তারা যুদ্ধের জন্য সংগ্রহ করেছিল, সব টাকাই কি শুধু বোমা ব্যবহার করেছে, বন্দুকে ব্যবহার করেছে, নাকি যুক্তরাজ্যে হাসপাতাল, স্কুল, রেল লাইন, সড়ক, বিদ্যুৎ, সকল কাজে? আমি তাকে অনুরোধ করবো, তিনি ইংল্যান্ডে বসবাস করেন, উনি খোঁজ করে দেখতে পাবেন। এছাড়া জনাব টিটো, আপনি যেখানে কানাডায় আছেন অথবা উত্তর আমেরিকায় আপনারা আছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তো অনেকগুলা বড় বড় যুদ্ধে নিজেকে, প্রথম মহাযুদ্ধ ছিল, দ্বিতীয় মহাযুদ্ধ ছিল, ভিয়েতনাম যুদ্ধ ছিল, আমাদের সময়ে ইরাকে যুদ্ধ করেছে, প্রায়শই তারা নানা জায়গায় নানা ধরনের যুদ্ধে তাদের থাকতে হয়। সেটা বলা মন্ত্র আমার বিচার বিষয় আজকে নয়, কিন্তু তারা কি না, স্যার শেষ করে ফেলি এই কথাটা, তারা কি ওই যুদ্ধের সময় সকল কাজ বন্ধ করে, উন্নয়ন বন্ধ করে, কল্যাণমূলক কাজ বন্ধ করে, তারা কি শুধু ওই কাজটাই করে যে কাজটা জনাব ব্যারিস্টার সাহেব বললেন? আমাদের ক্ষেত্রে যারা বলতে চাচ্ছেন যে খালি ওষুধ ওষুধ, ডাক্তার ডাক্তার, সেই কাজটা করবে, উদাহরণ পৃথিবীতে নেই। মাননীয় মন্ত্রী, আমার প্রশ্নটা আরেকটি, মানে বিষয়টা হচ্ছে যে আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন রেভিনিউ নাকি ঠিক মতো আসছে, আপনি যেটা বলছেন সেজন্য আমি সাক্ষাৎকারে কি বলেছি? আপনি সাক্ষাৎকারে, একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন রেভিনিউ নাকি ঠিক মতো আসছে, অর্থাৎ রাজস্ব আদায় হচ্ছে। সেজন্য আমি বলেছি না, প্রসঙ্গটা একটু ওয়াইড করে বলা প্রয়োজন। আমি বলেছি আমাদের সরকার, যে কোনো গ্রহণযোগ্য সরকার, পৃথিবীতে নির্বাচিত সরকার, ডেমোক্রেটিক সরকার, সরকার উইথ ইটস ফিট ইন দ্য গ্রাউন্ড, যে সরকারের পা মাটিতে গাড়া আছে, আমাদের তাই আছে, এই ধরনের সরকারের জন্য টাকা রেভিনিউ এর অভাব হয় না। কেন?
শুধু নিজস্ব দেশে নয়, আমরা বহিরঙ্গনে পৃথিবীর সর্বত্র আমরা ধার করতে পারবো। কেন ধার করব? যে ধার করলে আমাদের কল্যাণ হয়, মঙ্গল হয়, এবং যে ধার আমাদের অর্থনীতির জন্য হিসাব নিকাশে মিলে। যেমন আমাদের ডেট টু জিডিপি রেশো বলে একটা কথা আছে, কত ঋণ করলাম, আমার মোট জাতীয় আয় কত। ওই যে অনুপাতটা, প্রপোর্শনটা, রেশোটা, ওটা যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আপনি হিসাব করে ধার করে ব্যয় করতে পারেন। ওই সেন্সে আপনারা যদি আমার ওই কথাটা বিবেচনা করেন যে টাকার কোনো সমস্যা হবে না, আমি সমস্যা বলেছিলাম, সমস্যা যেখানে হয় আমাদের সরকার না, যে কোনো সরকারের সমস্যা হয় ব্যবস্থাপনায়, সেই সম্বন্ধে আমাদেরকে সাবধান হতে হবে। মাননীয় মন্ত্রী, আমার ওর সাথে আরেকটি প্রশ্ন ছিল যেটা আমি হয়তো করতে পারিনি, করার সুযোগ হয়নি। সেটি হচ্ছে, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি জরুরি অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে স্বাস্থ্য খাতকে আপনি গুরুত্বপূর্ণ খাত হিসেবে কেন মানে দেখছেন না? স্বাস্থ্য খাতে ব্যয় করা হচ্ছে না কেন? অর্থাৎ এই মুহূর্তে আমরা এই করোনাতে আমরা যেটা দেখলাম যে আমাদের দেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই গুরুতর। আমরা এখানে আপনার বরাদ্দ মানে এখানেই করা উচিত। আমি জনাব রহমান, আমি ঠিক বুঝতে পারছি না কেন আপনি ভাবছেন এটা যে আমরা স্বাস্থ্য খাতকে অর্থ দিই নাই। অর্থ দেওয়ার কতগুলো নিয়ম কানুন আছে। আপনার ছেলে চাইলে আজকে 500 টাকা নিয়ে বাজারে যাবে, আপনি দেবার আগে জিজ্ঞেস করবেন কেন টাকা চাচ্ছ, কোথায় ব্যয় করবে, বুঝে তারপরে দায়িত্ববান পিতা হিসাবে আপনি টাকা দিবেন। আমরা একটা দায়িত্ববান সরকার, আমাদের কোন ডিপার্টমেন্ট কোথায় কি খরচ করবে তার সুনির্দিষ্ট ভাবে আমাদের প্রস্তাব আসতে হবে আমাদের কাছে। উন্নয়নের কোনো ব্যয় হলে সেই প্রস্তাব আমার এখানে আসে, রাজস্বর বেতন ভাতার ব্যয় হলে অর্থ মন্ত্রণালয়ে যায়। সেগুলা নতুন কোনো ব্যাপার নয়, এটা আবহমান কাল থেকে হয়ে আসছে। সুতরাং এই যে বলেন যে আমরা অবহেলা করছি, তাছাড়া আপনি দেখেন তো বাজেটে যে পরিমাণ টাকা আমরা দিয়েছি। আমরা এইবার বাজেটে অর্থ মন্ত্রণালয়কে প্রায় গত বছর থেকে 1,500 কোটি টাকা বেশি দিয়েছি এবং আরো 1,000 কোটি টাকা ধরে রেখেছি। আবার তাকে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, স্বাস্থ্য এবং কৃষি যত গ্রহণযোগ্য প্রকল্প নিয়ে আসবে তাদের ব্যয় করার সক্ষমতা প্রমাণ করতে পারবে, প্রয়োজনে যা অর্থ লাগবে সব অর্থ স্বাস্থ্যকে দেওয়া হবে। ক্লিয়ার ব্ল্যাঙ্ক চেক আশ্বস্তি করা আছে। সুতরাং আপনার এই অভিযোগ যে আমরা স্বাস্থ্যকে অবহেলা করছি, টাকা দিচ্ছি না, ইট ইজ নট কারেক্ট। শুনেন, অনেকে সরলভাবে মোর মানি মোর ওয়েলফেয়ার এই ধরনের একটা ধারণায় ভোগেন। বেশি টাকা হলে বেশি কল্যাণ হবে। তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রে এত টাকার মালিক পৃথিবীর, তাদের কোন মৃত্যুর হার বিবেচনা করেন তো আমাদের তুলনায় তাদের মৃত্যুর হার বিবেচনা করেন, ইংল্যান্ডের মৃত্যুর হার বিবেচনা করেন, ইটালির করেন, ফ্রান্সের করেন, তাদের টাকা তো অনেক বেশি। মাননীয় মন্ত্রী, আমি আপনাকে জানতে চাই আপনার কাছে, আপনি আমেরিকা কানাডাতে করোনা যেভাবে আমরা নিয়ন্ত্রণ করছে এখানকার সরকার, এখানে হাসপাতালে চিকিৎসা নিতে যেয়ে কিন্তু কেউ ফিরে যাচ্ছে, এরকম কোনো নজির নেই। I agree, but at the same time প্রথম দিকে তাদের পিপিই ছিল না, গ্লাভস ছিল না, যন্ত্রপাতি ছিল না। আমরা খবরের কাগজে CNN রিপোর্টই পড়েছি। ওকে, এইটা ভালো জিনিস নয়, উদাহরণটা আমি দিতে চাই না। তাদের মৃত্যুর হার কত এবং আমাদের মৃত্যুর হার কত আপনি দয়া করে বিবেচনা করেন। আমাদের ইনফেকশনের হার কত, আমাদের মৃত্যুর হার কত। এখনো তো আমরা তাদের একদিনের মৃত্যুর সমান যাইতে পারি নাই। আমি চাই না, এটা বলছি, আমার খুব দুঃখ লাগছে, বলতে চাই না। এইগুলা কি আপনারা আমাদের অস্বীকার করবেন? আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা এই যারা কাজ করছে, আমাদের এখনো আমাদের 2000 পর্যায়ে পৌঁছাই নাই। এমনও দিন মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে একদিনে 2200-2300 করে মারা গেছে। আমি এটা চাই না, বলছি তো আমি চাই না, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আপনি খালি একটাভাবে বলবেন যে আমরা করছি না, তো হবে না। দয়া করে এটা বিবেচনা মাথায় রাখতে হবে। ভারতের দিকে তাকিয়ে দেখেন তাদের কত মৃত্যু হচ্ছে, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন তাদের মৃত্যু কত। আমাদের যে বাজেট, আমাদের যে আয়, আমাদের যে মানুষের অবস্থা, এই সকল বিবেচনায় আনুপাতিক হারে আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের রেকর্ড তুলনামূলকভাবে ভালো। আরো ভালো হবে। এখন আমরা বেশি বিনিয়োগ করছি,
অনেক অনেক অর্থ আমরা দিচ্ছি। অতি সম্প্রতি আমার মিনিস্ট্রি দুটা তড়িৎ প্রকল্প পাশ করেছে স্বাস্থ্যের জন্য ২৫০০ কোটি টাকার এই মে মাসে। সুতরাং এই সকল টাকা যখন ব্যয় হবে, সকল জেলা হাসপাতালে বাড়তি আইসিইউ ইউনিট হবে, নতুন ডাক্তার নিয়েছি ৩০০০, নার্স নিয়েছি আরো ৩০০০ ডাক্তার নিব। এটা বাংলাদেশের ইতিহাস, এটা রেকর্ড। সুতরাং এইটাও আপনারা দয়া করে বিবেচনা রাখবেন। ধন্যবাদ। আপনি কিছু বলবেন নাকি? কোন সম্পর্ক কিছু আছে আপনার, কোন জানবার আছে কিনা? মানে জি জি বলুন। নিঃসন্দেহে জানবার এবং বলবার আছে, তবে বলে নেই, তারপর যদি জানার কোনো বিষয় থাকে সেটি জানতে চাই। জি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা গান আছে, সেই গানটা হচ্ছে মধু হই খই বিষ খাওয়ায়। তো তিনি যেভাবে কথা বলছেন কিংবা তার সরকার যেভাবে কথা বলে, সেটা থেকে মধু মিশ্রিত থাকে। কথাগুলো শুনলে মনে হয় যে আমরা মধু খাবো, আমাদের দিকে মধু বর্ষিত হচ্ছে, কিন্তু বাস্তবে আসলে আমাদেরকে যা দেয়া হয় সেটা হচ্ছে বিষ। উনি অগ্রাধিকারের বিষয়টিকে না এনে বলছেন যে চলমান যে কর্মসূচিগুলো, উন্নয়ন কর্মসূচি, সেগুলো চালাবার কথা। অবশ্যই বিশ্বযুদ্ধের সময় বলুন কিংবা ক্রান্তিকালে বলুন, কোনো উন্নয়ন কর্মসূচি বন্ধ থাকবে সে কথা আমরা বলি না, কিন্তু অগ্রাধিকারের একটা বিষয় রয়েছে। যেখানে অর্থ বছরে আপনি রেভিনিউ কালেক্ট করতে পারেননি প্রত্যাশা অনুযায়ী, সেখানে ২৫,০০০ কোটি টাকা কম করে আপনারা সংশোধন করেছেন বাজেটকে, এবং পরবর্তীতে আপনারা যেটি বলছেন সেটি যে আপনারা ৩,৩০,০০০ কোটি টাকা রেভিনিউ হিসেবে আপনারা আহরণ করবেন, এটি অবাস্তব এবং প্রতিটি বিশেষজ্ঞ বলছে এটা একটা কল্প বিলাস। তো সেখানে এ ধরনের মধু খাওয়ানোর কোনো মানে কিন্তু নেই। আজকে আপনি দেখেন সমস্ত কিছুতে বিপর্যয় ঘটেছে। মে মাসের দিকে যদি লক্ষ্য রাখেন, যে রিপোর্টটা এসছে, জুন মাসে রেমিটেন্স 14% কমে গেছে, এবং জাতিসংঘ বলছে যে এই বছরটাতে রেমিটেন্স কমবে গোটা পৃথিবীব্যাপী 20% এবং বাংলাদেশের ক্ষেত্রে 22%। তাহলে যে বাজেটের কথা তিনি বলছেন 30,000 কোটি টাকা তারা স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছেন, যেটি তিনি সঠিকভাবে বলেছেন, একটু কমিয়েই বলেছেন আমি বলবো, গত কিংবা চলতি অর্থ বছরের চেয়ে 3,000 কোটি টাকা বেশি। কিন্তু সমস্যাটা যেই জায়গায়, সেটা হচ্ছে যেই খাতগুলো অ্যাফেক্টেড হয়েছে সেই খাতগুলোকে চিহ্নিত করে খাতকে অ্যাড্রেস করবার জন্য এবং সমস্যাগুলো মোকাবিলা করবার জন্য বাজেটে কোনো কিছুই বলা নেই। হাসি তামাশার মধ্যে বাজেট উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি বলেন যে আগে খরচ করব, তারপর হচ্ছে টাকা আদায় করব, কিন্তু টাকাটা আপনি কোত্থেকে পাবেন সেটাও তো একটা বিষয় রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঘিরে গত 12 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, একেবারে ছোটখাটো লেভেল থেকে শুরু করে উপর পর্যন্ত, সেটাকে বিবেচনায় রেখে আপনি কি খাতগুলো চিহ্নিত করেছেন? আপনাকে তো দুর্নীতি দমন কমিশন একটা রিপোর্টও দিয়েছে, সেই রিপোর্টে তারা চিহ্নিত করে দিয়েছে চাকরির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে, সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে ব্যাপক পরিমাণ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে। তাহলে এই দুর্নীতিগুলো আপনি কিভাবে মোকাবিলা করবেন? বাজেটের প্রসঙ্গ যখন আসে, পৃথিবীর প্রত্যেকটা দেশে যখন বাজেট প্রণয়ন হয়, বাজেটের একটা কমন চরিত্র থাকে, সেই কমন চরিত্রটা হচ্ছে বাজেটের ফুলেল কথাবার্তা থাকে। কিন্তু আপনি যখন ওয়েস্টার্নদের সাথে তুলনা করেন, তখন সেখানে পার্থক্যটা আসে এটা যে আপনি কিভাবে এই বাজেটটা বাস্তবায়িত করবেন, আপনি কোন উৎস থেকে অর্থগুলো আদায় করবেন, কিভাবে খরচ করবেন, সেটা কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে, সেই পরিকল্পনাগুলো আপনাকে দিতে হবে। সেটা কি তারা দিয়েছেন? অবশ্যই দেননি। চলতি অর্থ বছরে কিংবা আগের অর্থ বছরগুলোতে আপনি দেখেন স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা করা হয়, অনেক টাকা কিন্তু রয়ে যায়, সেগুলো বাস্তবায়িত হয় না, সেগুলো কিন্তু খরচ হয় না। কারণটা হচ্ছে কি, প্রকল্পগুলো সম্পর্কে কোনো ধারণা নেই, কি প্রকল্পগুলো আসবে, কি ধরনের কর্মসূচি নেওয়া হবে, সেগুলো তারা আগে থেকে বিশ্লেষণ করেন না, আলোচনা করেন না, বিশেষজ্ঞদের মতামত নেন না, যার জন্য টাকাটা থেকে যায়, বাস্তবায়িত হয় না। তাহলে আজকে বর্তমান প্যান্ডেমিকে তিনি কিভাবে করোনা ভাইরাসটা মোকাবেলা করবেন? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি তো একেবারে সহজ সরল ভাবে বলে দিলেন, শিশু সুলভ ভাবে বলে দিলেন, অতি দ্রুত তিনি আশা করছেন যে প্যান্ডেমিকটা শেষ হয়ে যাবে। কিন্তু আসলে কি অতি দ্রুত প্যান্ডেমিকটা শেষ হয়ে যাবার কোনো ধরনের কোনো লক্ষণ আছে? কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটা বলছে? কিংবা প্রতিটি দেশের স্বাস্থ্য সেবাগুলো কি সেটা অনুমান করছে? মোটেই না। সবাই বলছে আমাদেরকে অনেক দিন ধরে এই প্যান্ডেমিকের সাথে থাকতে হবে। যদি এই প্যান্ডেমিকের সাথেই থাকতে হয়, তাহলে তিনি কি বলবেন যে তারা যে কথাগুলো বলছেন খাতগুলোকে চিহ্নিত না করে? আজকে দেখেন তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আজকের প্রথম আলো রিপোর্টে আমি আপনাকে বলি, স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মন্ত্রণালয়েই থাকেন না। এ বিষয়ে বহুবার কথাবার্তা হয়েছে। তারা
সকল অভিযোগের দায়ভারগুলো অন্যদের উপরে চাপিয়ে দেন। দেখা গেছে সচিব পরিবর্তন করা হচ্ছে, মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তাদেরকে পরিবর্তন করা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে না। তারই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় যে কমিটি, সে স্থায়ী কমিটির একজন সদস্য আমার নোয়াখালী জেলার বর্তমানে যিনি একজন এমপি হিসেবে আছেন, যদিও আমরা তাদেরকে এখন এমপি হিসেবে বলতে আমাদের কিছুটা দ্বিধা আছে, তবু আমার বক্তব্যের খাতিরে আমি বলছি, তিনি নিজে বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে আজগুবি একটা মন্ত্রণালয়। এটা ইকরামুল করিম চৌধুরী নোয়াখালী সদরের বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন, এখন তার দলের একজন ব্যক্তি যদি বলেন এটা আজগুবি একটা মন্ত্রণালয় এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, সেই জায়গাটাতে তার সরকার আসলে কি করছে? তারা যদি এসব ফুলের কথা বলেন, আমাদেরকে মধু দেখিয়ে আসলে বিষ খাইয়ে দেন, জনাব টিটুর রহমান আরেকটা বিষয় বলতে হবে। অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমাকে শেষ করতে হবে জনাব টিটুর রহমান, ওনাকে আপনি যথেষ্ট সময় দিয়েছেন, আমাকেও একটু দিতে হবে। উনি ইংল্যান্ড আমেরিকার কথা বলেছেন যে হ্যাঁ অবশ্যই ইংল্যান্ড আমেরিকাতে যে মারা যাচ্ছে এখনো বাংলাদেশের যে সংখ্যাটা আসছে তার চেয়ে বেশি, কোনো সন্দেহ নেই। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে সরকার আন্তরিকতাটা দেখাচ্ছে কিনা, সরকার তথ্য সঠিকভাবে দিচ্ছে কিনা। তাহলে এক্ষেত্রে উনি যখন উদাহরণ টানবেন, তার এক্সাম্পল অফ কনভিনিয়েন্সের বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। আপনি যখন যুক্তরাজ্য এবং আমেরিকার উদাহরণ টানবেন, তখন আমি আপনাকে বলবো আপনার আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে তো গণতন্ত্রটাও নেই, আপনারা তো কোনো নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেননি। তাহলে সেক্ষেত্রে যেই দেশটাতে আমরা আছি সেখানে গণতান্ত্রিক ভাবে সরকার জনগণের দুঃখ কষ্ট সেটা দেখভাল করছে। যদি উদাহরণই টানেন তাহলে আপনি কেরালার উদাহরণ কেন টানবেন না? কেন আপনি ভিয়েতনামের উদাহরণ টানবেন না? কেন আপনি চীনের উদাহরণ টানবেন না? কেরালা তো জানুয়ারি মাসে অ্যালার্ট জারি করেছে, ফেব্রুয়ারি মাসে ডিজাস্টার ঘোষণা করেছে। আপনার ভিয়েতনামে আজ পর্যন্ত একটা মৃত্যু নেই। কিন্তু আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে? বাস্তবতা হচ্ছে তথ্য গোপন করছেন আপনারা প্রকৃতভাবে। প্রতিটি মিডিয়া, আমার কথা নয়, আমি সম্মানিত অতিথি, আপনি দেখেন প্রতিটি পত্রিকা ঘেটে দেখেন, প্রথম আলো, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, প্রত্যেকটাতে দেখেন আপনারা যে তথ্য গোপন করছেন। এমনকি মৃত্যুর সংখ্যা আজকে পত্রিকায় রিপোর্ট এসেছে, উপসর্গ নিয়ে মারা যাচ্ছে, সেটাকে কিন্তু করোনাতে মৃত্যু বলা হচ্ছে না। এরকম হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, খাদ্যদ্রব্যের অভাব অলরেডি দেখা দিচ্ছে। আমি সর্বশেষ এই কথাটা বলে এই পর্যায়ে শেষ করব। আজকের পরিসংখ্যানটা হচ্ছে 51 জন ডাক্তার মারা গেছেন, 32 জন পুলিশ মারা গেছেন, 7 জন সাংবাদিক মারা গেছেন। এটা কোন একটা দেশে মারা গেছে একটু দেখান তো। এটা তো সরকারের ব্যর্থতা, অনীহা এবং আন্তরিকতার অভাবের কারণে হচ্ছে। আশা করি তিনি সেটা স্বীকার করবেন। মাননীয় মন্ত্রী, আমি মিস্টার সায়েম যা বললেন এটার উত্তর আপনি দেবেন, তার আগে আমি একটু যুক্ত করতে চাই যে 2019-20 অর্থ বছরে রাজস্ব ঘাটতি 80,000 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে কোনোভাবেই করোনা এবছরে শেষ হয়ে যাবে এমনটি নয়। তাহলে এই করোনা মোকাবেলার কোনো যদি আপনারা বরাদ্দ না থাকে, কোনো দিক নির্দেশনা না থাকে, তাহলে কি দাঁড়াবে? মাননীয় মন্ত্রী, আমি আচ্ছা এখন জনাব রহমান, আমি ক্লিয়ার হতে চাই, আমরা কি করোনা রিলেটেড ম্যাটার আলাপ করবো নাকি পলিটিক্যাল ডিসকাশন? আসলে কি আমরা, আচ্ছা ঠিক আছে। এরপরে উনি জানতে চাইলেন যে আমি ইংল্যান্ড আমেরিকার কথা কেন বলছি। ইংল্যান্ডের কথা বলছি কারণ জনাব রহমান, আপনি আছেন কানাডায় আর জনাব ব্যারিস্টার সায়েম আছেন ইংল্যান্ডে। আপনাদের জন্য উদাহরণটা সহজ হবে, আপনারা ওখানেই বাস করেন। এই জন্য জনাব সায়েম কি জানেন, জনাব রহমান কি জানেন উত্তর আমেরিকায় যত লোক মারা গেছে বা ইংল্যান্ডে কালো লোক, গরিব লোক, কম আয়ের লোক বেশি মারা গেছে কেন? এই প্রশ্নের জবাব কি তারা দিবেন? আমাদের কি সিলেটের লোক বেশি মারা গেছে? আমাদের কি নোয়াখালীর লোক বেশি মারা গেছে? আমাদেরকে এই ধরনের কিছু হয়েছে? তাহলে এত উন্নত দেশ যার জন্য গর্ববোধ করেন, আমাদের সঙ্গে তুলনা করেন যে ওই সকল দেশ গণতন্ত্রের মাদার, পৃথিবীর সব উপরে, তাদের ওখানে পথে ঘাটে কালো লোক মরে পড়ে আছে, তাদের সাংবাদিকরাই এই সকল খবর দিয়েছে। এবং আনুপাতিক হারে প্রতি 3 জন মৃত্যুতে 2 জন কালো, এশিয়ান এবং গরিব লোক বেশি মারা গেছে। এইগুলো অত্যন্ত নিষ্ঠুর সত্য, এটা মোকাবিলা করেন আমাদেরকে বকাঝকা করার আগে। ওখানে বসে আছেন, এগুলো পড়বেন, দেখবেন। এই রিপোর্টগুলো আমরা দ্বিতীয়ভাবে পাই, আপনার প্রথম পান। ওকে, আরেকটা প্রশ্ন জানো রহমান, আপনি বলছেন যে এত বাজেট
ঘাটতি, রেভিনিউ ঘাটতি, টাকা কম কালেক্ট করেছেন, আয় কম হচ্ছে, তো এত ব্যয় কিভাবে আপনি করবেন? এইটা আপনার সকল প্রশ্নের মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন এটা। বিকজ যে কোনো সরকার, আমার প্রাথমিক ইকোনমিক্সের প্রথম বইয়ে এটা পড়েছি, ব্যক্তি তার বাজেট তৈরি করে তার পকেট চেক করে, আর সরকার তার বাজেট চেক করে তার প্রয়োজন চেক করে। এটা ফান্ডামেন্টাল লেসন অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স। এইটা জনাব সাহেব, আমি জানি না উনি লয়ার, একজন ব্যারিস্টার, এই বিষয়টা সম্বন্ধে অবহিত আছেন কিনা। উই ফার্স্ট ফিক্স আমাদের কি কি ব্যয় করা দরকার। স্বাস্থ্য ব্যয় করার দরকার, আমাদের বিদ্যুতে ব্যয় করা দরকার, শিক্ষায় দরকার, সড়কে দরকার, চোখ ধাঁধানো প্রকল্প, পদ্মা সেতু দরকার, পায়রা বন্দর দরকার, চট্টগ্রামে টানেল দরকার, ডাবল ট্র্যাক রেলওয়ে দরকার সারা দেশে, 6 লেন হাইওয়ে দরকার, বাড়ি বাড়ি সকল বাড়িতে বিদ্যুৎ দরকার। এইগুলা আমরা আগে ঠিক করি, তারপরে আমরা বসে বাজেট তৈরি করি এবং টাকা সংগ্রহ করি। টাকা সংগ্রহ করা আমাদের জন্য অত্যন্ত সহজ। আমরা হিসাব রক্ষকের বাজেট তৈরি করি না। উই আর নট অ্যাকাউন্টেন্টস, উই আর ডেভেলপমেন্ট ইকোনমিস্টস। আমাদের প্রোগ্রাম আছে পরিষ্কার। আমরা সারা বিশ্বের, আপনি জিজ্ঞেস করেন ওয়ার্ল্ড ব্যাংককে, জিজ্ঞেস করুন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে, আমাদের ট্র্যাক রেকর্ড দেখেন বরোয়িং এর, আমরা কত টাকা ধার করেছি, কবে শোধ করেছি, এবং আমাদের ক্ষমতা কত। ওকে জনাব রহমান, এইটা আপনি ইজিলি পাবেন, আমি দেখাচ্ছি। এটা বের করেছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, JP মর্গান এবং ইকোনমিস্ট ম্যাগাজিন লন্ডনের। পৃথিবীর 66 ইমার্জিং ইকোনমিজ, পৃথিবীর 66টা উন্নয়নশীল দেশ আছে, যার তালিকা এখানে আছে। আমাদেরকে 9 নম্বর জায়গায় দিয়েছে। কিসের ক্ষেত্রে? যে আমরা এই যে কোভিড জনিত যে ইকোনমিক ডাউন টার্ন সারা বিশ্বে হচ্ছে, এই দেশগুলোর ক্ষমতা এইটা মোকাবিলা করার বেশি কার, আমরা 9 নম্বরে আছি। আমাদের উপরে চায় না। এটা তো আমার রেকর্ড নয়, আপনি দয়া করে দেখেন, আপনার সামনে পাঠাবো, আপনি মানে কালকেই আপনাকে পাঠিয়ে দিব। আমাদের পরে আছে চায়না, আমাদের পরে আছে গুয়াতেমালা, ভিয়েতনাম, পোল্যান্ড, এরকম 66 কান্ট্রিজ আর লিস্টেড হিয়ার। আমাদের ইমিডিয়েট, আমাদের পরে সৌদি আরব আছে আমাদের উপরে, সামান্য উপরে। এইরকম করে এই যে 66 কান্ট্রি যারা এই মোকাবেলা করবে কোভিডকে শক্তভাবে, আমরা ওয়ান অফ দোজ কান্ট্রিজ এট দ্য লেভেল অফ 9th কান্ট্রি, 9 নম্বরে আমাদের অবস্থান। এগুলো আপনাদের চোখ এড়িয়ে যায় কেন? এগুলা এজ এ বাংলাদেশের লোক হিসাবে, বাঙালি হিসাবে, বাঙালি বানানটা করছি, লোরিস্কার লি, বাংলাদেশি নাগরিক, বাঙালি জাতি হিসাবে, বাংলা বলেন, বাঙালির মানে বাঙালির রক্ত, এইটা নিয়ে গর্ববোধ করতে পারেন। আমি গর্ববোধ করি, আমি গর্ববোধ করি। এটা আপনাকে যদি চান, আমি আপনাকে ইমেইল এক্ষুনি পাঠাই। মাননীয় মন্ত্রী, আমরা অবশ্যই গর্ববোধ করি, কিন্তু আমরা যখন শুনি আমাদের দেশের ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে, পুকুর চুরি হয়ে যাচ্ছে, দুর্নীতি হচ্ছে, একটি ফ্রিজ 2000 টাকার ফ্রিজ 2 কোটি টাকায়, 2 লক্ষ টাকায় কিনতে হচ্ছে, তখন তো আমাদের মাথাটা হেড হয়ে যায়। আমি জবাব দিব। আপনি বলেন ক্রিমিনালস সব দেশে সর্বত্র আছে, পুকুর চুরি কোন দেশে হয় না? এমনকি চমৎকার কানাডা রাষ্ট্র আছে, সেখানেও আমরা চুরি চামারি খবর মাঝে মাঝে পাই। হ্যাঁ, কম আমাদের তুলনায়, আমাদের এখানে অভাব বেশি, মানুষের টানাটানি বেশি থাকে। এইগুলা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেগুলা এক একজন ক্রিমিনালরা করে, সেইটাকে ধরে নিয়ে বেঁচে গোটা ব্যবস্থাটাকে আপনি দোষারোপ করবেন, এটা আমি মনে করি সঙ্গত হচ্ছে না। চোরদের জন্য, চোরদের দমন করার আইন আছে, আমরা আইনে গেছি, আইনের মাধ্যমেই তাদেরকে শাস্তি দিব। আইনের বাইরে, উই আর নট মিলিটারি রুলার্স। আমরা কোনো ক্ষমতা দখল করে বন্দুক দিয়ে যে আমরা মানুষকে সামারি, মার্শাল ল, কোর্ট বসিয়ে ফাঁসি দিব আর গুলি করব। আমরা ডেমোক্রেটিক অল থ্রু আওয়ার লাইফ। 70 বছরের আওয়ামী লীগ হ্যাজ অলওয়েজ কাম টু ডেমোক্রেটিক প্রসেস, হ্যাজ নেভার ক্যাপ্টার পাওয়ার থ্রু মিলিটারি প্রসেস। সুতরাং আমাদের সঙ্গে এসব পরিলাভ আছে। আমাদের পা মাটিতে গাড়া ইন দিস কান্ট্রি ফর অল টাইম। মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। এই প্রসঙ্গটি আপনার মন্ত্রণালয়, নিশ্চয়ই এটা আপনি বিষয়টি জানবেন। আমি আলোচনা শুরুর আগে আপনাকে নোটিশ করেছিলাম। সেই বিষয়টি হচ্ছে প্রবাসীদের ব্যাপারে, যাদেরকে আপনারা রেমিটেন্স ফাইটার বলছেন, আমরা বলছি এই রেমিটেন্স ফাইটাররা
আমাদের অর্থনীতিকে সচল রাখছে, এটা তো মানতে হবে। অবশ্যই এই রেমিটেন্স ফাইটারদের ব্যাপারে আপনার পরিকল্পনা একটু জানতে চাই। আপনার মাধ্যমে লক্ষ লক্ষ রেমিটেন্স ফাইটার যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের দেশের অর্থনীতিকে চালু রেখেছে, তাদের ব্যাপারে আপনার পরিকল্পনা কি? এটা আগে বলতে চাই এই কোভিড-19 ধন্যবাদ। যেটা বলা প্রয়োজন, এই যে আমাদের রিমিটেন্স ফাইটার্স বললেন বা আমাদের যে ভাই বোনেরা যারা সারা বিশ্বে কাজ করেন এবং তাদের আয় দেশে পাঠান, এটা দিয়ে আমরা আমাদের, আপনি জানেন $35 বিলিয়ন আমাদের এখন রিজার্ভ। এর মধ্যে আমাদের এই ভাই বোনদের অবদান আছে। $35 বিলিয়ন, আনথিঙ্কেবল। কোন দেশ আমাদের আশেপাশে এক্সেপ্ট ইন্ডিয়া হিউজ বড় একটা ইকোনমি, সে পারবে এটা করতে। যাই হোক, আমি ওখানে যাচ্ছি না। তাদেরকে আমরা কি করি? তাদেরকে আমাদের একটা গোটা মন্ত্রণালয় আমাদের আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আপনি জানেন এটা আগে ছিল না, আমাদের সরকার এটা স্থাপন করেছে অনলি সিম্পলি ফুললি এই প্রবাসী ভাই বোনদের দেখার জন্য। এখানে একটা প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি কানাডা থেকে কথা বলছেন বা আরেকজন ইংল্যান্ড থেকে বলছেন, জনাব ব্যারিস্টার সাইম, আমরা রিমিটেন্স যেটা কথা বললেন কোথা থেকে পাই আজকাল? লেট আস ব্রিং আপ ফ্যাক্টস, সামনে নিয়ে আসি। আমরা রিমিটেন্স আগে যেখান থেকে পেতাম ওইসব জায়গা থেকে কমে গেছে, প্রায় মাঝামাঝি থেকে নিচে চলে আসছে। এখন সকল রিমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে আর মালয়েশিয়া থেকে। কারা মধ্যপ্রাচ্যে আছে? আমাদের দেশের সাধারণ নাগরিক, অত্যন্ত সাধারণ নাগরিক যারা খেটে খায়, সুন্দর সুন্দর দেশে যারা প্রফেশনাল পেশাজীবী অনেকেই আছেন, তাদেরকে হাজার স্যালিউট। বা তাদের কাছ থেকে আমরা কত টাকা পাই, এইগুলো একটু লুকাবার কোনো ব্যাপার নয়। আপনি জনাব রহমান, ব্যারিস্টার সাহেব, আপনারা এটা বিবেচনা করবেন। এখন এই যে ভাই বোনেরা যারা আছে মধ্যপ্রাচ্যের মন্ত্রী, এই জন্যই করলাম, মাননীয় মন্ত্রী, আমাদের কাছে যে খবর আসছে অনেকের কাজ নেই 2 মাস ধরে, 3 মাস ধরে। আমাদের এমবাসি গুলো কোন রকম খোঁজ খবর নিচ্ছে না, এবং যারা দেশে আসছে তাদের ব্যাপারে আমার প্রশ্নটা ছিল, যারা দেশে ব্যাক করে আসছে তাদের ব্যাপারে কি পরিকল্পনা করেছেন? তাদের আর্থিক কিভাবে সহযোগিতা করা যায়, এ ব্যাপারে আপনার বরাদ্দ আছে কিনা, এই জিনিসগুলো। ধন্যবাদ। প্রথমেই আপনার এই এলিগেশন, আপনার কাছে খবর আছে যে এইরকম অনেকে ইত্যাদি, এইটা আই কন্টেস্ট দিস খবর। আমাদের কাছে খবর আছে, শেষ করি। আমাদের কাছে খবর আছে, ইট মে হ্যাপেন আফটার সাম টাইম। এখন যেহেতু তেলের দাম মাঝখানে পড়ে গিয়েছিল, দেয়ার ওয়াজ এ ফিয়ার যে আরবরা তাদের বাজেটটাকে রিঅর্গানাইজ করবে, কিন্তু সেই ভয় এখন আর নেই। আবার তেলের দাম বাড়ছে। আমার জানা মতো, আমার বাড়ি সিলেট, সুনামগঞ্জ, আমার গ্রামের 4-500 লোক মধ্যপ্রাচ্যে কাজ করে। আমার গ্রামের, আমার আত্মীয়র মধ্যে, তাদের অনেকের সঙ্গে আমার ফোনে কথা হয়, কুয়েতে, ইউএইতে, আরবে, তাদের সঙ্গে মালয়েশিয়ায় ফোনে কথা হয়। তারা বলছে এখনো তাদের কোনো চাকরি টাকরি যায় নাই, তারা ভালোই আছে, তবে আগামীতে অনেকের ভয় আছে। আমরা উই আর টকিং উইথ দোজ গভর্নমেন্টস। শুনেন, এই কোভিড থেকে বেরিয়ে উন্নয়ন করাকে শুধু আমাদের একলাই মাথা ব্যথা। সৌদি আরব কি আবার উন্নয়ন চায় না? কুয়েত কি আরো উন্নয়ন চায় না? তারাও কুয়েতের এই যে কোভিডের ক্ষতি হচ্ছে, এই ক্ষতি থেকে বেরিয়ে এসে তারা উন্নয়নের পথে আগাবে। উন্নয়নের পথে আগালে তাদের লোকের প্রয়োজন হবে। লোকের প্রয়োজন হলে বাংলাদেশের দিকে হাত পাততে হবে, কারণ আমাদের লোকেরা দেশপ্রেমিক, ইমানদার, পরিশ্রমী, তারা সামান্য বেতনে মধ্যপ্রাচ্যে কাজ করে এবং টাকা পাঠায়। মাননীয় মন্ত্রী, আপনার পরিকল্পনার কথা জানতে চাই। প্রবাসীদের ব্যাপারে আপনার পরিকল্পনা মন্ত্রণালয় বেস্ট পরিকল্পনা এই কোভিড এর আগেই করেছিলাম। রিমিটেন্সের জন্য 2% করে আমরা, আপনি জানেন, আমরা প্রণোদনা দিচ্ছি। যারা বিদেশ থেকে টাকা পাঠাবে, নো কোয়েশ্চন আস্কড, কোথায় কত টাকা কামালো, সেই যদি $100 পাঠায়, তাকে আরো $2 বোনাস দেবো আমরা ওই $100 জন্য। এটা তো অলরেডি এই কোভিড এর সঙ্গে রিলেটেড নয়, আগেই আমাদের সরকার শুরু করেছিল, এই বাজেটে ওটাকে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া যারা ঋণ করে বিদেশে গিয়েছিল, নানাভাবে গিয়ে চাকরি হারা হয়েছে, তাদের জন্য আমরা বিশেষ প্রণোদনা প্যাকেজ আছে, তারা অ্যাপ্লাই করবে ব্যাংকের কাছে,
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাদেরকে আমরা বিনা সুদে সহায়তা দিব, যাতে করে তারা এই বিপদের সময়টা উপরে উঠতে পারে। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি একটু ব্যারিস্টার সায়েমকে প্রশ্ন করতে চাই। বিএনপি এই যে আমাদের কোভিড-19 যে দুরবস্থা চলছে বাংলাদেশে, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আপনাদেরকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আপনারা নীরব দর্শকের ভূমিকা মনে হচ্ছে পালন করছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো করছেন, সেটা কতটুকু এটা মানে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে আসলে আপনারা মানে রাজনৈতিকভাবে আপনাদের কিন্তু কোন রকম উদ্যোগ আমরা দেখছি না, মানুষ দেখছে না। এই প্রশ্নটা কি আপনার প্রশ্ন, না এই প্রশ্নটা আপনি সরকারের পক্ষ থেকে করেছেন? প্রথমে এই প্রশ্নটা করছি আপনাকে, আমার প্রশ্ন। যদি আপনার প্রশ্ন হয় তাহলে আমি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মনে আপনাকে বলতে চাচ্ছি যে এই প্রশ্নটা অনুচিত একটা প্রশ্ন। একজন সাংবাদিক হিসেবে আপনার আসলে জানার কথা, বাংলাদেশের প্রত্যেকটি পত্রপত্রিকায়, বাংলাদেশের গণমাধ্যমে কিভাবে বিএনপি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এই যে পরিস্থিতিটা শুরু থেকেই বিএনপি সরকারকে সতর্ক করতে চেয়েছে, সরকারকে তথ্য দিতে চেয়েছে, সরকারকে সহযোগিতা করতে চেয়েছে। আশা করি এগুলো আপনার চোখ এড়ায়নি। সংবাদপত্রের একেবারে প্রথম পাতাতেই সেগুলো সবকিছু ছিল। আপনি কি দেখেননি যে বিএনপির নেতা কর্মীরা 24 ঘন্টা খাটছে দেশের বিভিন্ন জেলা, বিভাগ, উপজেলা, থানা, গ্রাম, ইউনিয়ন, সর্বত্র? আপনি কি দেখেননি যে বিএনপি জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, আইনজীবী ফোরাম, জিয়া ফাউন্ডেশন, দেশমাতা ফাউন্ডেশন মানুষের পাশে থেকে কাজ করছে? আপনি কি দেখেননি ঢাকা শহরে পানির ব্যবস্থাটুকু পর্যন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন করে দিচ্ছে? আপনি কি জানেন না এই তথ্যটা যে 2 কোটি মানুষের উপরে সাহায্য পৌঁছে দিয়েছে বিএনপি? এটা তো আজ সংবাদ সম্মেলনে সেটি বলা হয়েছে। 54 লক্ষ পরিবারের উপর সাহায্য পৌঁছে দিয়েছে বিএনপি। আপনি কি দেখেননি 26শে মার্চ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার বক্তব্যে সরকারকে, তার ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট না থাকা সত্ত্বেও সরকারকে সহযোগিতার কথা বলেছিলেন, টাস্ক ফোর্স গঠনের কথা বলেছে বিএনপি, জাতীয় সমন্বয় কমিটি গঠন করে সেটাতে সহযোগিতা করবার কথা বলেছে বিএনপি, এখনো সহযোগিতার কথা বলছে বিএনপি। আপনি কি দেখছেন না যে বিএনপির নেতা কর্মীরা মারা যাচ্ছে? আমি একটা জিনিস জানতে চাই ব্যারিস্টার সাইম, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বিষয়টি হচ্ছে, আপনি যেটা বলছেন এটা তো ঠিকই আছে, এরকম তো বাংলাদেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ সহযোগিতা করছে। আমরা তো সহযোগিতা করেছি, আমরা তো প্রবাস থেকে অনেক সহযোগিতা পাঠিয়েছি। আমি এই বিষয়টি বলছি না, আমি বলছি রাজনৈতিকভাবে আপনারা বলছেন, আপনারা বারবার একটি কথা গভর্নমেন্টকে বলছেন যে যৌথভাবে আমরা কিছু করতে পারি কিনা, আমরা যৌথভাবে মোকাবেলা করতে পারি কিনা, এবং গভর্নমেন্ট বলছে যে না, আমরা যৌথভাবে করতে পারি না, করার প্রয়োজন নেই, আমরা প্রয়োজন মনে করছি না। সেক্ষেত্রে আমি বলছি রাজনৈতিকভাবে আপনাদের অ্যাক্টিভিটি কি? আমরা তো রাজনৈতিকভাবে কোন অ্যাক্টিভিটি দেখছি না। বৈশ্বিক মহামারীতে যেখানে হাজার লক্ষ মানুষ মারা যাচ্ছে কোভিড-19 আক্রান্ত হয়ে, করোনা ভাইরাসের আঘাতে, সেখানে কিন্তু আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন আপনি কি ধরনের রাজনীতি প্রত্যাশা করছেন জনাব ফিদুর রহমান? না, আমরা তো সরকারের অনেক কিছু নিয়ে সমালোচনা করছি। সেখানে আমি আরেকটা কথা আপনাকে বলি মাঝখানে থামিয়ে, সেই বিষয়টি হচ্ছে আজকে ওবায়দুল কাদের আবারও বলেছেন তাদের যে দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন বিভিন্ন সময় আমরা দেখেছি তারা হাসি তামাশার উদ্রেক করেছেন বিভিন্ন কথাবার্তা বলে। আজকে জনাব ওবায়দুল কাদের বলেছেন বিএনপির সাথে কেন আমাদের বসতে হবে বা তাদের সাথে কেন সমন্বয় করে কাজ করতে হবে, আমরা কাজ করছি বিশেষজ্ঞ, চিকিৎসক, বিজ্ঞানী তাদেরকে নিয়ে। তো প্রতিদিন যে দায়িত্বশীল ব্যক্তিরা কথা বলছেন করোনা নিয়ে এবং দেশের অর্থনীতি, স্বাস্থ্য কিংবা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন বর্তমান এই সময়টাতে, এদেরকেও তো বিশেষজ্ঞ, চিকিৎসক কিংবা বিজ্ঞানী না, ওবায়দুল কাদের সাহেবও চিকিৎসক, বিজ্ঞানী, তারও তো কোনো দরকার নেই, তাহলে তিনি কেন এত কথা বলছেন? আসলে বাস্তবতাটা কোথায় একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে। আমাদের সহ অতিথি তিনি একটা কথা বলেছেন যে তারা একটা সরকার যারা চায় না পয়েন্ট ব্ল্যাঙ্কে মানুষকে এইভাবে শাস্তি দিয়ে দেয়া। তা একটা
চমৎকার ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যখন মানুষের কণ্ঠরোধ করতে হয় তখন তো আমরা দেখেছি একেবারে ব্ল্যাঙ্ক পয়েন্টে মানুষকে গুলি করে মেরেছেন। তাহলে আজকে করোনা মোকাবিলার জন্য কিংবা সমস্ত করাপশন মোকাবিলার জন্য আপনারা সেই উদ্যোগটা নিতে পারবেন না কেন? হাজার লক্ষ টাকা বিদেশে চলে গেছে, সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা কিন্তু বলেছি যে এই টাকাগুলো ফিরিয়ে আনবার জন্য ব্যবস্থা নেওয়া হোক, এই বিষয়ে সবাই সহযোগিতা করবে, জনগণ সহযোগিতা করবে। বর্তমান বাজেট কিংবা তাদের যে পরিকল্পনা, তাদের যে কর্মসূচিগুলো, সেখানটি থেকে বিদেশ থেকে এই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা রয়েছে? বরঞ্চ আমরা দেখেছি এই করোনা ভাইরাসের সময় তারা অভিযুক্ত আসামিদেরকে বিদেশে চলে যাবার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। তার কথাতে, আমার সম্মানিত অতিথির কথাতে অনেক আবেগ আছে, কিন্তু বাস্তবতাগুলো কিন্তু সেরকম নয়। বাস্তবতাটা যদি আপনি বিবেচনা করতে যান, অর্থনীতির অনেক পরিভাষা কিন্তু সবারই জানা আছে। আপনি যেমন বলবেন আগে আপনি খাতগুলো প্রণয়ন করে কি খাতে খরচ করবেন সেটার মাধ্যমে আপনি আহরণ করবেন অর্থ, একইভাবে বলা আছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথস। এখন আপনি যেই জিডিপি গত চলতি অর্থ বছরে আপনি ধরেছেন 8.2, সেই জিডিপি সংশোধন করেছেন 5.2-এ, আর আজকে আপনি আরেকটা জিডিপি লক্ষ্যমাত্রা দিয়ে দিচ্ছেন 8.2-এ। এমন কোনো বিশেষজ্ঞ পৃথিবীর নয়, শুধু বাংলাদেশের যদি কোনো বিশেষজ্ঞ আপনার এই লক্ষ্যমাত্রাটাকে বাস্তবসম্মত কিংবা শিশু সুলভ নয় বলে মনে করে, তাহলে আমাদের আর কোনো কিছু বলার থাকবে না। এগুলো তো শুধুমাত্র মানুষকে ভোলাবার জন্য যেই অপকর্মগুলো হচ্ছে। ত্রাণের কথা বলেছেন, দেখেন আপনি একটা খবর পড়েছেন যেখানটিতে তথ্যমন্ত্রী নামে যিনি দায়িত্ব পালন করছেন, উনি কিন্তু, আমি অত্যন্ত দুঃখিত, জোকাররাও কিন্তু এই ধরনের ভূমিকা পালন করে না। কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, অবশ্যই আমাদের অতিথি নন তিনি, ভিন্নভাবে তার সম্পর্কে আমি জানি, কিন্তু অনেক এই আছেন যারা কিন্তু মস্করা হিসেবে আমাদেরকে ট্রিট করছেন। এখন জাসদ এবং বিএনপির কর্মী হচ্ছে যারা ত্রাণ চুরি করেছে, তাই না? এ সমস্ত অথর্ব লোকজন যখন কোনো দেশের দায়িত্বে থাকে তখন সেই দেশটা কিন্তু আসলে সত্যিকার অর্থেই অন্ধকারে নিমজ্জিত হওয়ার মতো অবস্থায় এসে দাঁড়ায়। আজকে বিএনপি এবং জাসদের কর্মীরা, জাসদের কথা বাদ দেন, তারা আপনাদের সহযোগী, বিএনপি আপনাদের আক্রমণের শিকার। গত 12টি বছর ধরে অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ, হত্যা, রাহাজানি, গুম, খুন সবকিছু বিএনপির উপর আপনারা করেছেন, তবু বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে, কারণ বিএনপি মানুষের দল। আর আজকে আপনি বলছেন ত্রাণ চুরিতে বিএনপির সম্পৃক্ততার কথা। ত্রাণ চুরিতে যতটি পত্রিকায় ত্রাণ চোরদের কথা এসেছে, ডাকাতদের কথা হচ্ছে, প্রত্যেকে আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি তারা জড়িত না হয় তাহলে আপনারা বলেন, আপনারা তো স্থানীয় সরকারের অনেককে বহিষ্কার করেছেন, অনেককে অব্যাহতি দিয়েছেন, কেন দিয়েছেন? আশা করি আমাদের আজকের অতিথি সেটা বলবেন। এই যে কথাবার্তা, এগুলো বলার মাধ্যমে হয় কি, যখন আমরা বলছি যে সমন্বয় দরকার, যখন আমরা বলছি যে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা দরকার, তারা সেটি করতে দেবে না, কারণ তাহলে তো দুর্নীতি করা যাবে না, লুটপাট করা যাবে না। দুর্নীতি লুটপাট তো এখনো থেমে নেই, সেটা তো আমরা এখনো দেখতে পাচ্ছি। এটা যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি প্রমাণ করে ছেড়ে দেব, দুর্নীতি চলছে, লুটপাট চলছে, খুন চলছে। আজকে দেখেন গত 3-4 মাস ধরে সারা পৃথিবী স্তব্ধ, সারা পৃথিবী স্থবির হয়ে আছে। এর মধ্যে তারা আপনার সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কার্টুনিস্টদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তারা ফটোগ্রাফারদেরকে গ্রেপ্তার করে নিয়েছে। শেষ পর্যন্ত 15 বছরের একটা বাচ্চা সামান্য একটা কথা কি লিখেছে, সামান্য একটা কথা ফেসবুকে লিখেছে, কি লিখেছে, মোবাইল রিচার্জ 100 টাকা করলে সেখান থেকে 25 বা 35 টাকা চলে যাবে, সেটা বিধবা ভাতা হিসেবে প্রধানমন্ত্রী পাবেন, এই কথাটি লিখেছে। ঠিক আছে, একটা বাচ্চা লিখেছেন, তার তো একটা উপলব্ধির কথা এটা, সেও বুঝেছে এই টাকাগুলো নেওয়াটা অন্যায় এই মুহূর্তে অন্তত। তাহলে সেটার জন্য তাকিয়ে সে কিন্তু আবার সেই স্ট্যাটাসটা তুলে দিয়েছে এবং ক্ষমা প্রার্থনা করেছে, তাকে আপনার জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা বলছেন কারেকশন সেন্টার, কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি বলেন এটা কি সম্ভব? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে কারণ তিনি একটা কমেন্ট করেছিলেন। দুঃখজনক ভাবে হলো সত্যি, আমাদের সবার জন্য মেসেজ, এটা শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের রাজনীতিবিদরা না, যারা দায়িত্বে আছেন তারা নয়, আজকে যিনি অতিথি আছেন তার জন্য কিংবা আমার নিজের জন্য। দুর্নীতি করলে, দুর্নীতিকে প্রশ্রয় দিলে, মানুষের পাশে না দাঁড়ালে কি হয়? সাম্প্রতিক সময়ে চলে গিয়েও আমরা সেটা দেখেছি, কিন্তু এটা অবশ্যই অপ্রত্যাশিত। আমি একটু মন্ত্রী মহোদয়ের এই বিষয়ে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, আমি ওনার কথা শেষ করবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আমাদেরকে শেষ করতে হবে। মাননীয় মন্ত্রী। জি প্লিজ। জি, আপনার কিছু বলার আছে নাকি? উনি ব্যারিস্টার সাহেব, উনি অনেকগুলো কথা বলেছেন, আমার মনেও থাকে না, আমরা বয়স্ক মানুষ, হি ইজ এ ইয়াং ম্যান, শার্প মেমোরি।
মূল কথা হলো যেটা ইন্ডিভিজুয়াল বিষয়গুলা পিক আপ করে একটা সামগ্রিক বিচার করা ঠিক নয়। এগুলাকে উনি যে দেশে থাকেন ওই ভাষায় বলে চেরি পিকিং। ইউ চুজ দোজ চেরিজ which you want to, which you think is sweeter and eat only those. চেরি পিকিং করে কোনো ফায়দা হবে না। আমরা we are dealing with big data, large numbers, aggregates ছাড়া বিচার করা যাবে না। Mr. Sayam, with due respect to you, aggregates কি বলে? Again I have to come back, আমি লোক শ্রবণ করতে পারছি না। সেই ফিগারটা এই যেখানে বলছিলাম we are 9th, ইন্ডিয়া 18 নম্বরে, পাকিস্তান 43 নম্বরে out of 66 countries। এটা না আপনি কেন why don't you recognize this? এটা আমরা করি নাই, এটা লন্ডনে করা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইকোনমিস্ট ম্যাগাজিন এরা মিলে এটা করেছে। সুতরাং এই বারবার বললে আমি জি উনি একটা রহমান এই যে যৌথভাবে করার একটা যে একটা দেশে একটা দুর্যোগ এসছে আমরা কেন সবাই মিলে কাজ করব না, এটা একটা প্রশ্ন আছে। জি বলতে চাচ্ছেন মাননীয় মন্ত্রী যে আপনারা বিরোধী দলের যে আহ্বান যৌথভাবে এটা জবাব দিচ্ছিলাম, এটা জবাব দিতে চাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এইটা খুব ফ্যামিলিয়ার একটা ব্যাপার। জি এইটা যে উনার যে আহ্বানের যে বিষয়টা দুর্যোগটা, এটাকে পলিটিক্যাল দুর্যোগ না একটা অপ্রত্যাশিত গ্লোবাল দুর্যোগ? ইট ইজ নট এ পলিটিক্যাল দুর্যোগ। আজকে যদি সাংবিধানিক কোনো ব্যাপার হতো, আজকে যদি দেশের সিস্টেম অফ গভর্নেন্স নিয়ে কোনো আলাপ হতো, পার্লামেন্টারি হবে না প্রেসিডেন্সিয়াল হবে না কি হবে, দোজ আর বিগ পলিটিক্যাল ইস্যুজ। আমরা সকল পলিটিক্যাল যারা আছেন, বৈধ পলিটিক্যাল দল যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করব। এই যে কোভিডের যে যন্ত্রণাটা, এইটা প্রশাসনিক বিষয়। আজকে যদি আগুন লাগে, বড় ভূমিকম্প হয়, কয়েক হাজার মানুষ মারা যায়, আল্লাহ না করুক, প্রশাসনিক বিষয়। আমরা দায়িত্বে আছি, আমরাই এগুলো পালন করব। এই সময়ে এই ডাকাডাকি করে আরে আও আগুন লাগছে পানি নিয়ে আসো, এইটা দ্যাট ইজ নট প্রাইমারি কাজ হবে নিজে বালতি নিয়ে আগে বেরিয়ে যাওয়া এবং পানি ঢালা। সেই কাজটার দায়িত্ব আমাদের জনগণ দিয়েছে এজ এ ইলেক্টেড গভর্নমেন্ট। এই কাজে আমি আহ্বান করব, গোল টেবিল বৈঠক করব, ট্রায়াঙ্গুলার বৈঠক করব, মিটিং করব, নো, ইট উইল বি ওয়েস্ট অফ টাইম। এভরি মিনিট কাউন্টস, এভরি ডে কাউন্টস। এখন আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। ব্যর্থ হলে জনগণ আমাদেরকে শাস্তি দিবে, সফল হলে জনগণ আমাকে পুরস্কৃত করবে। এটাই একমাত্র বিচার্য বিষয়। জনগণ আমাদেরকে বারবার পুরস্কৃত করছে, একটা না আগামীতে করবে, আমাদের কনফিডেন্স আছে, বিকজ আমাদের রেকর্ড ইজ ক্লিয়ার। আমরা গণতন্ত্রকে লালন করছি, উন্নয়নকে আমরা পৃথিবীর অন্যতম শীর্ষ পর্যায়ে নিয়ে যাচ্ছি, এবং another 5 years ইনশাল্লাহ। আপনি তো ব্যারিস্টার সাহেব কবে থেকে লন্ডন আছেন জানি না, আপনি দেশকে চিনলেন না এখন আসলে, কত বছর যাবত আছেন? 20 বছর ধরে লন্ডনে আছি। আমার জন্ম বাংলাদেশে, তার আগে বাংলাদেশ। ফাইন, কিন্তু আপনি দেশে সর্বশেষ কবে এসেছেন, বাংলাদেশে লাস্ট কবে এসেছেন? সে আলোচনাটা না হয় আমরা পরে একসময় আচ্ছা ওকে, সফট আপনি করতে চান না। আপনাকে বলছি, আপনার প্রিয় নোয়াখালী, আপনার প্রিয় ঢাকা চিনতে পারবেন না আপনি আজকে আসলে। আই অনেস্টলি, ইউ বি মাই গেস্ট, ইউ কাম এন্ড সি। কোন বাংলাদেশ থেকে আপনি গেছিলেন সেই বাংলাদেশ নাই। ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলে, বাড়ি বাড়ি গাড়ি যায়। আজকে লিটারেসি রেট 75%, মাথা পিছু আয় $2000 ছাড়িয়ে গেছে। আমি ছোট্ট করে ডিফারেন্ট কান্ট্রি মিস্টার সাহেব, ইটস এ ডিফারেন্ট কান্ট্রি। আমি ছোট্ট করে একটা পয়েন্ট নেই, আমি যে বাংলাদেশকে রেখে এসেছিলাম সে বাংলাদেশে গণতন্ত্র ছিল। আজকে বাংলাদেশ একটা অগণতান্ত্রিক দেশ, স্বৈরাচারী দেশ হিসাবে পৃথিবীর বুকে। You love it, you enjoy it, eat democracy, no problem. You like democracy, eat it. We don't eat democracy, we practice democracy. আপনি চর্চা করি, আপনি খান, আপনি ডেমোক্রেসি খেতে চান, you sleep with democratic bottle in your mouth. Please do it, you are a young man, আপনার সময় আছে। রাষ্ট্র হিসাবে পৃথিবীতে চিহ্নিত এবং স্বীকৃত আমি যে বাংলাদেশটা দেখে এসেছিলাম, সে বাংলাদেশটাতে গণতন্ত্র ছিল, এরকম স্বৈরতন্ত্র ছিল না, এরকম গুম খুন হত্যা ছিল না। Why don't you ask your friends যারা এখন সংসদে আছেন, আপনাদের তো 8 জন এমপি আছেন, তারা তো সংসদে আছেন, ডেমোক্রেটিক প্র্যাকটিস করতেছেন, তারা 8 জন সংসদ সদস্য আছেন আপনাদের। মাননীয় অতিথি, আপনি একটু আমাকে বলতে দিন দয়া করে। আপনি বলেছেন আমাকে ব্যক্তিগতভাবে যে আমি যেটা রেখে এসেছি সেটার উত্তরটা আমার দিতে হবে। আমি সুন্দর একটা দেশ রেখে এসেছিলাম,
যেখানে মানুষের অধিকার ছিল, যেখানে মানুষ গণতন্ত্র ভোট প্রয়োগ করতে পারত, মানুষের খাদ্যের অভাব ছিল না। বোকা নাঙ্গা দেশ রেখে গেছিলেন, বিদ্যুৎবিহীন দেশ, শিক্ষাবিহীন দেশ, স্বাস্থ্যবিহীন দেশ। এখন আপনার গড় আয়ু 73 বছর, আপনি যখন বেরিয়ে গেছেন তখন 40-45 ছিল। আর কি মাননীয় অতিথি, কারণ আপনি প্রসঙ্গটা তুলেছেন বলে আমাকে এখন এটা শেষ করতে হবে। থ্যাংক ইউ সাহেব সাহেব, থ্যাংক ইউ। জনগণের প্রতি আপনি প্লিজ গো অ্যাহেড, আই উইশ ইউ গুড লাক। ইউ আর ইয়াং ম্যান, আল্লাহ আপনাকে সুযোগ দিবে, এগেইন ইউ উইল কাম টু গুড বাংলাদেশ। জানানোর দায়ভার আমার আছে। আমিও লেখাপড়া করেছি, আপনিও লেখাপড়া করেছেন, আপনি বাংলাদেশ সিভিল সার্ভিসে ছিলেন, আমিও সিভিল সার্ভিসে কোয়ালিফাই করেছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি আমার অনেক পরে, ইয়াং ম্যান, অনেক পরে। আপনি বলবেন আপনি সম্মানিত মানুষ, কিন্তু একটা কথা শুনেন, আপনার অনেক তথ্য সেগুলো আনকরবোরেটেড, সেগুলো কিন্তু ক্রেডিবল না। অনেক তথ্যের ক্ষেত্রে আপনি ম্যাগাজিন কিংবা উদাহরণ দেন, ফোর্স ম্যাগাজিনে আপনারা লিখিয়েছেন যে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় আপনার সরকার প্রধান হিসেবে আপনার প্রধানমন্ত্রীর নাম এসছে, যেটা 9 জনের মধ্যে, 9 জনের মধ্যে, নট অ্যালোন, 9 জনের মধ্যে। জি, আমি একটু মার্কেল আছে, জাতিসংঘের পিএম আছে, এর অনেকেই আছে। মাননীয় অতিথি, আঙ্গেলা মার্কেলও আছে ওর মধ্যে, 9 জন প্রধানমন্ত্রীর নাম আছে। রোধ করবেন না, আপনারা বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করছেন, আমার কণ্ঠটা রোধ করবেন না। 15 বছরের একটা বাচ্চাকে আপনারা জেলে পাঠিয়েছেন সামান্য একটা ফেসবুকের জন্য। একজন শিক্ষিত ফৌজদারি ব্যাপার দেখতে হবে আইনের বই। আমি আপনাকে বলি যে কথাগুলো আপনি বলেছেন, সাইবার আইন, সাইবার আইন, মাটিতে সাইবার আইন আছে, সাইবার আইন করেননি, কোন নির্বাচন করেননি, কোন আইনের শাসন বিশ্বাস করেন, সরকার গঠন করে ফেললেন। আপনারা এই কথাটা আমাকে একটু বলতে দেন প্লিজ, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার একটা সম্মান আছে, আমি এই কথাটা একটু বলি। আপনারা বলছেন যে আপনারা নির্বাচিত সরকার, আপনাদের কাউকে ডাকতে হবে না, এটা পলিটিক্যাল বিষয় হলে ডাকতেন। একটুখানি আপনাকে বলি, পলিটিক্যাল বিষয়ে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধুমাত্র বর্তমান সরকার প্রধানের একমাত্র ইঙ্গিতে বাতিল করে দিলেন, আপনি তখন কোথায় ছিল পলিটিক্যাল এই যে আমাদের ভেতরে ঐকমত্যের বিষয়টা? তখন তো আপনারা কারো কথা শুনেননি। তখন কি সাংবাদিকদের কথা শুনেছিলেন? তখন কি বিজ্ঞানীদের কথা শুনেছিলেন? শিক্ষকদের কথা শুনেছিলেন? রাজনীতিবিদদের? একমাত্র আপনার সরকার প্রধান ছাড়া আর সবাই তত্ত্বাবধায়ক সরকার প্রথার পক্ষে ছিল। এমনকি যে বিতর্কিত রায়টি এসছে সেখানেও দুবারের জন্য সেটা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আপনারা রাখেননি। বলছেন আপনারা জনগণ আপনাদেরকে রিওয়ার্ড করেছে। শুনুন একটা কথা, সেটা হচ্ছে যে আমরা সহযোগিতা করতে চেয়েছি, ভালো কথা, যদি আপনারা সত্যিকার অর্থে নির্বাচিত গণতান্ত্রিক হতেন সমস্যা ছিল না। আপনাদের জনগণের ম্যান্ডেট নেই, জনগণ আপনাদের কথা শুনছে না, আপনারা যা কিছু বলছেন সেখানে সমন্বয়গুলো ঘটছে না, মানুষ আপনাদেরকে উপেক্ষা করছে। এই জায়গাতে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটিকে ছাড়া আপনি এই সমস্যার মোকাবিলা কিভাবে করবেন মাননীয় অতিথি? সেটি সম্ভব নয় বলেই আজকে দেশের বরেণ্য জনরা মারা যাচ্ছে। আপনার কলিগ সাবেক সিএসপি অফিসারও তো মারা গেছে চিকিৎসা না পেয়ে, সেটা আপনি নিজে দেখেছেন। সুতরাং সত্যকে স্বীকার করতে হবে মাননীয়, সত্যের কাছে আমাদেরকে শেষ করতে হবে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে শেষ করতে হবে। না, একজন লিখছেন প্রবাসের টাকায় আমি মন্ত্রী হয়েছি, একজন মন্ত্রী হয়েছেন, তাকে ধন্যবাদ। আমি আমার জনগণের ভোটে মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, প্রবাসের টাকায় আমি মন্ত্রী এমপি হই নাই। তবু আপনাকে হাজার সালাম, আপনি যদি জ্ঞানী মানুষ, প্রবাসে বসবাস করেন, টাকা আর্ন করেন, ভালো থাকুন, আপনাকে উইশ ইউ গুড লাক। কিন্তু আপনাদের প্রবাসের টাকায় আমি মন্ত্রী ও এমপি হই নাই, আমার মানুষের ভোটে আমি একজন লিখেছেন, একটা টাকায় মন্ত্রী এমপি হয়েছেন আপনি একজন যোগ্য মানুষ। এবং বলছি যারা মালয়েশিয়ার বনে জঙ্গলে থাকে তাদের টাকা, যদি আরবের উটের পিছে তাদের টাকা, তাদের টাকা আমরা স্বীকার করি, তাদের টাকা 100 বার স্বীকার করি, তাদের টাকা। আপনার এই সংসদে বার্গার আর কফি, এই টাকায় আমরা এখানে মানুষের জন্য জানা দরকার। আপনার আজকের যে সংসদটা, সেই সংসদের একজন তথাকথিত সাংসদ আজকে আপনি দেখেন বিদেশে কাতারে, সেখানে তিনি জেলে আছেন। এখন আপনি তার দেখেন ঘটনাগুলো তো শুধু বিচার হবে, আপনার অভিযোগ কিন্তু অপরাধ নয়। মাননীয় অতিথি, আপনার পররাষ্ট্রমন্ত্রী তো প্রথমে অস্বীকার করেছেন তার স্ত্রীকে আওয়ামী লীগের কোটায় এমপি বানানো হয়েছে। আজকে কেন আপনারা এই বিষয়গুলো
এই সত্যগুলো স্বীকার করতে চায়। আপনি প্রবাসীদের টাকায় আসেননি, আমি বলছি আপনি 2005-06 রাজনীতি শুরু করেছেন, এর আগে আপনি ছিলেন সিভিল সার্ভিসে ছিলেন, আপনার অনেক প্রবাসীর সঙ্গে আমি চা খেয়েছি, কফি খেয়েছি, ভাত খাই গেলে, কিন্তু উনি যে একটা মন্তব্য করলো আমি প্রবাসীর টাকায় এমপি মন্ত্রী হয়েছি, এটা ভাই উনি ঠিক লেখেন না। মাননীয় অতিথি, সর্বশেষ একটা কথা বলি, আপনি বাংলাদেশের জনগণকে আপনি একটা কথা বলেছেন, হ্যাঁ আমি জানি হাসির ছলে কৌতুক ছলে আপনি কচুরি ফানা খাওয়ার কথা বলেছিলেন, যে গরু যদি খেতে পারে তাহলে কচুরি ফানা মানুষও খেতে পারে। এই কথাটা আপনি কৌতুক ছলে বলেছেন, আমি একজন বুদ্ধিমান মানুষ হিসেবে বলবো না যে এটা আপনি মিন করেছেন, কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে কিন্তু আপনারা বাংলাদেশের মানুষকে কচুরি ফানাই খাইয়ে করতে হবে। আমরা এটা বুঝা ঠিক, এটা তর্ক করতে চাই না, যে আপনিও বুঝবেন কেন বলছিলাম আর কি গবেষণার কথা বলেছিলাম, খাওয়ার কথা বলে দেখি এইটা পুরনো। আমিও মানছি, মাননীয় মন্ত্রী আমরা শেষ করতে হবে। ব্যারিস্টার সাহেব আমাদেরকে থ্যাংক ইউ, খুব চমৎকার আলোচনা হয়েছে। ব্যারিস্টার সাহেব আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে সম্মান করি, এই যে ব্যারিস্টার, আই উইশ হিম গুড লাক, এবং ইনশাআল্লাহ হি উইল কাম টু বাংলাদেশ অফ হিজ লাইকিং। আই উইশ হিম লাক। আমি আপনার কাছে 30 সেকেন্ড দিতে চাই। 30 সেকেন্ডের মধ্যে নাগরিক টেলিভিশনের দর্শকদের জন্য আপনি যদি কিছু বলতে চান প্লিজ। ধন্যবাদ জনাব টিটুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে উত্তর আমেরিকায়, কানাডা এবং ইউএস এবং ইউরোপে আরো অন্যান্য আমাদের ভাই বোনেরা যারা আছেন, আমরা তাদেরকে উচ্চ মর্যাদা দিই, সম্মান করি। তারা আমাদের দেশের রাষ্ট্রদূত, সবাই তারা আমাদের দেশের ইমেজ বিদেশে তুলে ধরেন। আমরা তাদের মঙ্গল চাই, সন্তানদের মঙ্গল চাই। এই কোভিডের সময় যখন আমরা খবর পাই উত্তর আমেরিকায়, যুক্তরাজ্যে আমাদের ভাই বোনেরা বেশি মারা গেছে, তুলনামূলকভাবে অন্যের তুলনায় আমরা কষ্ট পেয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আমাদের ভাই বোনদের আল্লাহ রক্ষা করুন। আমরা তাদের নিয়ে আমরা গর্ববোধ করি, তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। এখনো তারা তাদের যারা ভাই বোন দেশে আছেন তারা তাদের সঙ্গে সংযোগ রাখেন, উন্নয়নে তারা অংশীদার হন। আমি একজন এমপি হিসাবে দেখেছি অনেক বিষয়ে তারা এলাকার অনেক উন্নয়নমূলক কাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে, স্কুল নির্মাণে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি তাদের কাছে ঋণী, সরকারের পক্ষ থেকে আমি তাদের এই ঋণ স্বীকার করি এবং তাদের মঙ্গল কামনা করি। তাদেরকে আমার হাজার হাজার সালাম, শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে নাগরিক টেলিভিশনের দর্শকদের জন্য কিছু বলতে চান প্লিজ। জি জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। আমার মাননীয় অতিথি যিনি ছিলেন তাকেও ধন্যবাদ। চমৎকার একটা আলোচনা হয়েছে এবং আমি প্রত্যেকটা আলোচনা থেকে যেটা আশা করি, যে উপাদানগুলো আছে, যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলোর সত্যতাকে সামনে রেখে আমরা যদি পরিবর্তিত হতে চাই তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। তারা দায়িত্বশীল পদে আছেন, আশা করি সেই সত্যটা তারা উপলব্ধি করতে পারবেন। দেশের জনগণকে বাঁচানোর জন্য আমাদের গণতন্ত্র, স্বাস্থ্য, অর্থনীতি সবকিছুকে নিয়েই এগোতে হবে। সুতরাং আমরা আশা করি যারা যোগ্য মানুষ তারা অন্তত এইসব ক্ষেত্রে এগিয়ে থাকবেন, এইসব ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সকলে মিলে আমাদের দেশটাকে বাঁচাই, এটাই আমার প্রত্যাশা। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, আপনার প্রতি অনেক ধন্যবাদ। আপনি আমাদের টক শোতে অংশগ্রহণ করেছেন। মাননীয় আমাদের অতিথি ব্যারিস্টার সাহেব, আপনাকেও অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আশা করছি পরবর্তীতেও আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানালে আমরা পাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দর্শক, আজকে নাগরিক দর্শক, আজকে আমরা অনেক আলোচনা করেছি। আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের মাননীয় মন্ত্রী সুন্দর করে উনি ওনার মত প্রকাশ করেছেন। আমাদের আরেকজন অতিথি ব্যারিস্টার সাইমো, উনি ওনার মত প্রকাশ করতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। দর্শক, আজ আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম কোভিড-19 পাওয়ার টক দিয়ে। আমরা এই কোভিড এর মধ্যে মানুষের মতামত জানতে চেয়েছি। যারা কথা বলতে চায়, যারা তাদের মত প্রকাশ করতে চায়, আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেই মত প্রকাশের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় অংশগ্রহণ করতে চাই। দর্শক, আগামী সপ্তাহে নতুন আরো অতিথিদেরকে নিয়ে আমরা আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। ধন্যবাদ।